নমস্কার, ওয়েলকাম টু বিএসএসিআই। টিচিং এর ইন্টারভিউয়ের একটা মরশুম যাচ্ছে। এই টিচিং ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাবজেক্ট ডেমনস্ট্রেশন। সেই সাবজেক্ট ডেমনস্ট্রেশনে ভীষণভাবে যেটা অপরিহার্য একটা অংশ, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের ইউজ। আজকে এই ইন্টারভিউ ডেমো, সাবজেক্ট ডেমোতে ব্ল্যাকবোর্ডের ইউজ কিভাবে হয় বা কিভাবে করতে হয় এবং ব্ল্যাকবোর্ড সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করি এই ব্ল্যাকবোর্ডের ইতিহাস দিয়ে। অর্থাৎ কিনা আমরা প্রত্যেকেই স্কুলে, কলেজে বা যে কোনো প্রতিষ্ঠানেই যখন পড়াশোনা করেছি, তখন টিচিং এইড হিসাবে যে অপরিহার্য অংশটাকে সবসময় দেখেছি সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। এবং এটা ভীষণ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে আমরা যখন বিএড কোর্স করি বা টিচিংয়ের যখন ওরিয়েন্টেশন করি, তখন বিভিন্ন টিচিং এইড নিয়ে পড়াশোনা করি। কিন্তু যদি বলা হয় যে ভারতের সমস্ত স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোন এডটা অবশ্যই আছে, তাহলে সেটা হচ্ছে গিয়ে একমাত্র হচ্ছে ব্ল্যাকবোর্ড। যে ব্ল্যাকবোর্ডের বাংলা পরিভাষা হচ্ছে কৃষ্ণ ফলক। কেমন? তো প্রথমেই আমি বললাম ব্ল্যাকবোর্ডের ইতিহাস দিয়ে শুরু করব। তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের উৎস কি বা আবিষ্কারক কি। এক্ষেত্রে জানিয়ে রাখি যে ব্ল্যাকবোর্ডের কোনো আবিষ্কারক বা কোনো ইনভেন্টরের নাম কিন্তু আমরা পাই না। ঠিক আছে? তাহলে এই ব্ল্যাকবোর্ড কনসেপ্টটা এলো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। সেটা কিরকম? যখন দেখা যায় যে মানুষ একেবারে সভ্যতার অগ্রগতির পথে হাঁটছে, অর্থাৎ কিনা মানুষ যখন গুহাচারী জীবন বা বনে জঙ্গলে যখন জীবন কাটাচ্ছে, তখন তাদের যেটা আবাসস্থল হিসেবে তারা সবার প্রথম খুঁজে নিয়েছিল সেটা হচ্ছে পাহাড়ের গুহা। তো সেই সমস্ত গুহার গাত্রে বা গুহার যে দেওয়াল, সেখানে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের ছবি টবি এঁকে গেছে বা বিভিন্ন ধরনের তাদের লেখা লিখেছে, এবং সেগুলো কিনা আমাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন গবেষণাও হয়। যেরকম আমরা যদি ভীমবেটকা গুহার কথা দেখি বা গুহার যদি ছবি দেখি, সেখানে কিন্তু বিভিন্ন চিত্রের আমরা নিদর্শন পাই। ঠিক এই গুহা চিত্র বা গুহাতে লেখা বা প্রাচীন মানুষের এই যে কমিউনিকেশনের একটা মাধ্যম হিসেবে শুধু গুহা না, বিভিন্ন জিনিসের উপর, ফলকের উপর লেখা, মাটির উপর ছাপ দেওয়া, এই বিষয়টা থেকেই কিন্তু ব্ল্যাকবোর্ড কনসেপ্টটা এসছে। আমরা প্রত্যেকেই ছোটবেলায় কম বেশি স্লেটের ওপর লিখেছি, কি তাই তো? মনে পড়ছে তো সেই কাঠের ফ্রেম দেওয়া যে স্লেট, ভারী ভারী যে স্লেট, যেটা কিনা একটা পাথর, একটা বেলে পাথরের ওপরে, সম্ভবত বেলে পাথর না, কাদা পাথরের ওপরে হয়তো সেই স্লেটটা তৈরি হতো, যার উপরে আমরা স্লেট পেন্সিল দিয়ে ছোটবেলায় লিখতাম। সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণ ফলক। কেমন? যদিও এখন স্কুলে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যে ব্ল্যাকবোর্ড বলে যেটাকে আমরা দেখি, সেটা কোনো ফলক না, বরং সেটাকে কাঠের ওপরে বানানো একটা নির্দিষ্ট সাইজে কাঠ দিয়ে বানানো একটা ফলক, এবং তার উপরে কালো রং করা থাকে, যেখানে কিনা সাদা চক দিয়ে বা বিভিন্ন কালারিং চক দিয়ে লেখা হয়। তাহলে যদি ইতিহাস ঘাটা যায়, তাহলে কিন্তু যেটা আমরা দেখি যে সেই পাহাড়ের গুহায় লেখা এবং তারপরে গিয়ে ফলকের ওপর লেখা, এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে আরো যখন আমাদের সভ্যতা এগিয়েছে, আমরা এই ব্ল্যাকবোর্ড হিসেবে কাঠের ফলককে বেছে নিয়েছি। এমনও কোনো কোনো জায়গাতে দেখা যায় যে যেখানে স্কুলের দেয়ালের মধ্যে একটা পার্টিকুলার অংশ নির্বাচন করা হয়েছে, এবং সেখানে মেঝের মতো আর কি, কালো মেঝের মতো অংশ করে দিয়ে সেটাকে ব্ল্যাকবোর্ড হিসেবে ব্যবহার করা হয়। এরকমও কিন্তু আমরা দেখতে পাই। তো এইভাবে আমরা ছোট থেকে, সে একদম প্রাথমিক বা প্রাথমিক স্তর থেকে কিন্তু ব্ল্যাকবোর্ডের সাথে ভীষণভাবে পরিচিত হই, যখনই কিনা আমরা পড়াশোনা শিখি। অর্থাৎ কিনা পড়াশোনার সাথে এই স্লেট বলি বা ব্ল্যাকবোর্ড বলি, এটার একটা অপরিহার্য একটা সম্পর্ক কিন্তু জুড়ে রয়েছে। তাই অ্যাজ এ টিচার যখন আমরা ডেমো দিচ্ছি, কোনো টপিকের উপরে ডেমো দিচ্ছি, ব্ল্যাকবোর্ডের ব্যবহারটাও যেরকম গুরুত্বপূর্ণ, সেই রকম ব্ল্যাকবোর্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো জানাও খুব দরকার। কেমন?
এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা এই যে ব্ল্যাকবোর্ডের বিবর্তন দেখলাম আমরা, একেবারে আধুনিক কালে এসে আমরা কি ধরনের বোর্ড দেখছি। হ্যাঁ, আধুনিক কালে আমরা সাধারণত হোয়াইট বোর্ড এবং তার উপরে বিভিন্ন রকমের মার্কার দিয়ে লেখার একটা প্রচলন কিন্তু দেখি। হ্যাঁ, এক্ষেত্রে হোয়াইট বোর্ডের কথাটা আমি কেন বললাম, দেখা যায় যে বিভিন্ন গবেষণাতে ব্ল্যাকবোর্ড এই যে ব্যাপারটা কালো, কেন কালো রঙই কেন করে দেওয়া হলো, কালো রঙের ওপরে সাদা রং দিয়েই কেন লেখা হলো, এগুলোরও কিন্তু কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা ছিল। তো আমরা অত ডিটেলে যাব না, আমরা সাধারণভাবে যেটা জেনে রাখবো যে এই কালো ফলকের ওপর সাদা যে লেখাটা সেটা খুব সুন্দর ফুটে ওঠে, এবং কোনো শিক্ষার্থী যখন পড়ার সাথে সাথে সেই লেখাগুলোকে দেখে সেটা তার আত্মস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয়। সেই কারণেই এই কালারকে নির্বাচন করা হয়েছিল, কালো রঙকে নির্বাচন করা হয়েছিল, এবং তার সাথে এটার অ্যাভেলেবিলিটির জন্য কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ তখন সেই কালো রং করে দেওয়া ব্যাপারটা বা সেই রংটা জোগাড় করা ছিল অনেক বেশি সহজসাধ্য। হ্যাঁ, এবং কালোর ওপরে সাদা রংটা যেহেতু খুব ভালো ফুটবে, তাই সাদা চকের জন্য কালো বোর্ড বেছে নেওয়া হলো। এরপরে আসি বর্তমানকাল প্রযুক্তির যুগে আমরা অনেকেই হোয়াইট বোর্ড দেখি, কিন্তু তবুও সারা ভারতবর্ষের যে কোনো স্কুলে মূলত ব্ল্যাক বোর্ডই কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট যেটা বলবো যে বোর্ডের সাথে আর একটা গুরুত্বপূর্ণ যেটা উপাদান সেটা হচ্ছে চক। চক ছাড়া তো লেখা যাবে না। তো এই চক, যেটা সাদা যে চক আমরা ছোটবেলা থেকে দেখি, সেই চকের উপাদান কি, অর্থাৎ কিনা চকটা কি দিয়ে তৈরি, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য। ঠিক আছে, কিছুই না, তুমি যে চকটা দিয়ে বোর্ড ওয়ার্ক করলে, তো সেই চকটার উপাদানটা কি তুমি কি জানো, একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো, উত্তরটা কি হবে, চকের উপাদান হিসাবে আমরা জিপসাম এবং ক্যালসিয়াম সালফেট এই দুটো নাম মনে রাখতে পারি। ঠিক আছে, এরপর আসি কালার চকে। কালার চকের ইউজও কোনো কোনো জায়গাতে হয়, এবং সেখানে ওটা নির্ভর করে যে গুরুত্ব বোঝাতে, কোনো ক্যাপশন লিখতে বা ছবি টবি আঁকার জন্য কিন্তু কালার চকের ইউজ হয়। সেক্ষেত্রে এই একই উপাদানের সাথে কিছুটা কালার মিশ্রণ করা হয়। নেক্সট এবার আসবো টিচিং এড হিসাবে ব্ল্যাকবোর্ড। সবার প্রথম যেটা, সেটা হচ্ছে, আমি বারবারই বোধহয় এই পয়েন্টটা বলে ফেলেছি, সেটা হচ্ছে কি, যে কোনো স্কুলে, ভারতবর্ষের অন্তত শিক্ষা ব্যবস্থা যে কোনো সরকারি স্কুলে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা ব্ল্যাকবোর্ডটাকে অবশ্যই পাই। কারণ কি, এটা সহজলভ্যতা। সহজলভ্যতা অর্থাৎ কিনা এটা খুব বেশি ব্যয়সাধ্য কোনো জিনিস নয় এবং ভীষণ ইউজফুল, তাই এটাকে কিন্তু পড়াশোনার একটা অপরিহার্য অংশ হিসাবে ধরে নেওয়া হয়েছে। এবার যদি আসি চকের খরচের ক্ষেত্রে, ব্ল্যাকবোর্ডটা কিন্তু একবার বানিয়ে নিলেই হয়ে যায়, তারপরে আর এটার পরিবর্তন যেটা করার বা মডিফিকেশন যেটা করার, সেটা দীর্ঘদিন চলার পরে সেটা করতে হয়, যদি সেটা কাঠের হয়। হ্যাঁ, আর এর সাথে যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে চকের ব্যবহার। মোটামুটি এক বাক্স চকের দাম দেখা যায় 50 টাকা। তো সেক্ষেত্রে এই এক বাক্স চক কিন্তু বেশ কিছুদিন একটা স্কুল, যদি সেটা একেবারে প্রাথমিক থেকে নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত হয়, তাহলে কিন্তু সেটাই এক বাক্স চকে কিন্তু বেশ কিছুদিন চলতে পারে। আর যদি সেটা শুধু প্রাথমিক হয় বা উচ্চ প্রাথমিক স্কুল হয়, সেক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা, ক্লাসের সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে সেই 50 টাকার চক দিয়ে আমাদের কত দূর যাবে, কতদিন যাবে। তো এক্ষেত্রে যেটা মেন বিষয় সেটা হচ্ছে, এর থেকে কমে আমরা কোনো সাবস্টিটিউট পাই না। সুতরাং এটাকে আমরা খুব সহজলভ্য এবং একটা খুব গুরুত্বপূর্ণ এড হিসাবে কিন্তু দেখছি, চক আর ব্ল্যাকবোর্ড। এবার হচ্ছে, এই যে ব্ল্যাকবোর্ডকে নিয়ে এত কথা বলছি, হ্যাঁ, খুব ভালো জানলাম, ব্ল্যাকবোর্ডের ইতিহাস জানলাম, ব্ল্যাকবোর্ড তৈরির খরচা, সবকিছুই আমরা মোটামুটি ধারণা অর্জন করলাম। এরপরে গিয়ে যেটা আসে সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে কি লেখা হবে, তাই তো। যখন শিক্ষার্থীকে, যখন আমরা কোনো বিষয়ের পাঠ দিচ্ছি, তখন আমরা মুখে যা যা বলছি সেইগুলোর যদি অল্প অল্প লিখিত কোনো ভার্সন আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে কি হয়, সেই শোনার সাথে সাথে এই যে দেখা, এটার যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে, সেটা কিন্তু তার স্মৃতিকে অনেক বেশি যে কোনো জিনিস ধরে রাখতে সাহায্য করে। তাহলে শোনা এবং দেখা এই দুটো বিষয় কিন্তু আমাদের শিখন কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো ব্ল্যাকবোর্ডে আমরা যখন তাই লিখছি, সেই লেখাটা, তার লিখিত রূপটা
তার স্মৃতি কিন্তু দীর্ঘদিনভাবে ধরে রাখতে পারে। এবার হচ্ছে আমরা কতটুকু লিখব এবং কিভাবে লিখব। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমাদের বিভিন্ন জনের হাতের লেখা বিভিন্ন রকম হয়, অর্থাৎ কিনা ক্যালিগ্রাফি বিভিন্ন রকমের হয় বিভিন্ন মানুষের। তো সেক্ষেত্রে আমরা খুব বড় বড় করেও যেমন লিখবো না, একদম ছোট ছোট করেও লিখবো না, এমনভাবে লিখবো যাতে স্টুডেন্টরা সেই লেখাটা পরিষ্কারভাবে বুঝতে পারে এবং একেবারে লাস্ট বেঞ্চ থেকে যেন স্টুডেন্টরা সেটা দেখতে পায়। ঠিক আছে, দেখা যাবে এবং বোঝা যাবে এই রকম আকারে কিন্তু আমরা বোর্ডের মধ্যে লিখবো। কেমন? আর কি, যে কালারিং চকের কথা বলছিলাম, হ্যাঁ কালারিং চকের কথা বলছিলাম, সেটা অনেক ক্ষেত্রেই ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কারণ বিভিন্ন রকমের বিষয়, যেরকম জীবন বিজ্ঞানের যখন পাঠ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে হয়তো স্যার একটা পাতা পড়াচ্ছেন, হ্যাঁ তো সেই পাতার বিভিন্ন অংশগুলো যখন পয়েন্টিং করছেন, বা হার্ট পড়াচ্ছেন তার বিভিন্ন অংশগুলো যখন পয়েন্টিং করছেন, সেখানে তিনি কালারিং চক ইউজ করতে পারেন। কারণ এখানে কিছু কিছু ব্যাপার থাকে, যেরকম একটা হার্টের কোন অলিন্দ দিয়ে শুদ্ধ রক্ত বইছে, কোন অলিন্দ দিয়ে বিশুদ্ধ রক্ত বইছে, আর কোন দিয়ে অবিশুদ্ধ রক্ত বইছে। তো সেক্ষেত্রে যদি তিনি ওটা আলাদা কালার করে যদি ইউজ করে যদি বোঝান, তাহলে কিন্তু সেটা শিক্ষার্থীদের সেই দেখার সাথে সাথে যদি কালারের ডিফারেন্স সেটা দেখে আর কি তার মনে রাখাটা অনেক বেশি সহজ হবে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এরকম বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু কালারিং চকের নানা রকম ভাবে ইউজ হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা এবার আসি বোর্ডের লেখার ক্ষেত্রে। আমি তো বললাম লেখার সাইজটা বললাম, এবার আসি বোর্ডে যখন আমরা লিখবো সেই লেখার একটা মানে কিভাবে দাঁড়িয়ে লিখবো সেটার কিন্তু একটা পার্টিকুলার নিয়ম আছে। ঠিক আছে, আমরা অবশ্য করেই মনে রাখবো, আমরা যে বোর্ডে যখন দাঁড়িয়ে লিখবো এই বোর্ডের সাথে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের দাঁড়িয়ে লিখতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে কিন্তু আমরা বোর্ড লিখবো। এটা হচ্ছে বোর্ডে লেখার একেবারে সুস্পষ্ট একটা নিয়ম, যেটা পালন করা উচিত প্রত্যেকটা টিচারের। আচ্ছা, নেক্সট হচ্ছে বোর্ডে অনেক কিছু লেখা হলো, এবার হচ্ছে বোর্ড মোছা, ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এখানে যেরকম এখন সাবজেক্টের ভীষণ অনেক রকম ডেমো ক্লাস চলছে, তো সেই ডেমো ক্লাসে আমরা কতটুকু বোর্ডে লিখবো না লিখবো সবকিছুই শিখছি। এক্ষেত্রে কিন্তু আমাদের এর সাথে সাথে অবশ্য করেই যেটা মনে রাখতে হবে, আমাদের কিন্তু বোর্ড ওয়ার্ক হয়ে যাওয়ার পরে বা সাবজেক্ট ডেমো দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু বোর্ডটা আমাদেরকে মুছে বেরোনো উচিত। তো সেক্ষেত্রে বোর্ড মোছার কি নিয়ম? বোর্ড মোছার যে নিয়ম সেটা হচ্ছে যে সবসময়তেই বোর্ড আমরা ওপর থেকে নিচের দিকে ডাস্টার টেনে মুছবো। ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে ডাস্টার টেনে মুছবো, এইভাবে আর কি বোর্ড মুছতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। একটা যদি ব্ল্যাঙ্ক বোর্ড নিই, এইটা যদি আমার বোর্ড হয়, বোর্ডে এখানে আমরা লিখছি CW দিচ্ছি, ডেট দিচ্ছি, এখানে আমরা টপিক লিখব, যার যা টপিক, এবার তার রেসপেক্টে আমরা যা যা পয়েন্ট লিখছি সব লেখা হয়ে যাওয়ার পরে আমরা যখন বোর্ডটা মুছছি তখন কিন্তু অবশ্যই আমরা ওপর থেকে নিচে বোর্ডটাকে মুছবো। কেন এইভাবে মুছবো সেটারও কারণ আছে, যেটা আমি বলবো। ঠিক আছে, ওপর থেকে নিচে বোর্ডটা মুছতে হবে, কারণ হচ্ছে ছোটবেলাতে প্রত্যেকেই স্কুলে পড়তে গিয়ে আশা করি মনে আছে যে বোর্ডটা মোছার পরে কিন্তু মুছতে গিয়ে অনেক চকের যে গুঁড়ো গুঁড়ো ধুলোগুলো হয় সেটা কিন্তু উঠতে থাকে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট বা অনেক টিচারেরই কিন্তু ডাস্ট অ্যালার্জি বা ওই ধরনের সমস্যা থেকে থাকে অনেক সময়, যে কারণে ওই চকের গুঁড়োগুলো কিন্তু তার জন্য অসুবিধার কারণ হতে পারে। এবার যদি আমরা ডাস্টার উপর দিক থেকে নিচের দিকে টানি, তাহলে যেটা হয় সেই চকের ধুলোগুলো অন্য কারোর কাছে কিন্তু উড়ে যায় না। আশা করি প্রত্যেকেরই স্কুল জীবনের কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, তাই সুন্দরভাবে বোর্ড মোছার একেবারে বিধিবদ্ধ যেটা নিয়ম সেটা কিন্তু হচ্ছে ওপর দিকে নিচে টানা, যাতে করে ওই ধুলোটা কারোর মুখে চোখে উড়ে না যায়, কারোরই কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তাই আমরা যখন ক্লাস নেওয়ার পরে যখন আমরা বোর্ডটা মুছে বেরোবো তখন কিন্তু এই পয়েন্টটা অবশ্য করেই মনে রাখছি। ঠিক আছে, এবার আর কয়েকটা বিষয় বলবো, যেরকম হচ্ছে
ব্ল্যাকবোর্ড হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম একজন টিচারের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এড, সেই রকমই কিন্তু একটা স্টুডেন্টের কাছে খুব আকর্ষণীয় একটা জিনিস। মনে পড়ছে না সেই ছোটবেলায় ম্যাম আমাকে বোর্ডে লিখতে ডেকেছে, আজকে আমাকে ম্যাম বোর্ডে লিখতে দিয়েছে, এটা একটা খুব মানে একটা বিশাল বড় পাওয়া একজন স্টুডেন্টের কাছে হয়ে যায়। অর্থাৎ কি না, এই যে বোর্ডে লিখতে পাওয়ার যে একটা আকর্ষণ, লোভ, হ্যাঁ, সেটাকে কিন্তু আমরা পুরস্কার হিসেবে, আমরা যারা টিচার আমরা কিন্তু তারা পুরস্কার হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। কিরকম পুরস্কার না, যে ছেলেটি বা যে মেয়েটি ক্লাসে পড়া বলতে চায় না বা ঠিকঠাকভাবে পড়া করে আসে না, পড়া ধরলে সে হয়তো পড়া পারে না, আমি তাদেরকেই একটা বিশাল বড় সুযোগ দিলাম যে পরের দিন ক্লাসে আমি যা যা পড়া ধরবো সেগুলো কিন্তু তোমরা বোর্ডে এসে লিখতে পারবে। সেই লেখার যে আকর্ষণ, বোর্ডে লেখার যে আকর্ষণ, সেটার সূত্রে হয়তো সে খুব ভালো করে পড়া করে এলো। কেমন? বা বোর্ডে লিখতে গিয়ে অনেকের কি হয়, এমনিতে হাতের লেখা খারাপ ভালো অনেকের নানা রকম হয়, হ্যাঁ, কিন্তু বোর্ডে ম্যাডাম লিখতে ডেকেছে, আমার লেখাটা সবাই দেখবে, তাই কারণে আমি হয়তো আমার 100% দেবো সেই লেখাটা খুব ভালো হওয়ার জন্য। তাহলে একটা স্টুডেন্টকে এই বোর্ডে লেখার আকর্ষণ, স্টুডেন্টের যে বোর্ডে লেখার আকর্ষণ, সেটাকে কিন্তু আমরা অ্যাজ এ টিচার পজিটিভভাবে ইউজ করতে পারি। তাকে দিয়ে সুন্দর পড়া করিয়ে নিতে পারি, তার হাত দিয়ে সুন্দর লেখা বার করে নিতে পারি। কেমন? তো সেই কারণে টিচার স্টুডেন্ট বোথ সকলের কাছেই কিন্তু বোর্ড একটা খুব গুরুত্বপূর্ণ, ব্ল্যাকবোর্ড হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবার বোর্ডে যখন আমরা লিখি তখন সাধারণত খুব অল্প অল্প বিষয় লিখে বোঝানোর চেষ্টা করি, এবং সেক্ষেত্রে কারণ হচ্ছে এটাই, বোর্ডেতে তো অনেক বেশি লেখা যায় না, তো সেই কারণে আমরা সবসময় বোর্ড ওয়ার্ক যখন করব অ্যাজ এ টিচার, আমরা কিন্তু সেই ক্যাচি পয়েন্টটাকেই বোর্ডে লিখব, যেটা শুনলে, যেটা দেখলে, যেটা খাতায় তুললে ওদের কিন্তু মনে থাকবে যে এই পয়েন্টটা মানে তার ব্যাখ্যাটা কি ছিল। তাই বোর্ডে লেখা ক্যাপশনগুলো নির্বাচন করা একটা টিচারের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বোর্ডে আমি যা পয়েন্ট লিখে দেবো সেটাই সে খাতায় কপি করবে এবং বাড়িতে গিয়ে পড়ার সময় খুলে পড়বে। তাই এই জায়গাটায় কিন্তু প্রত্যেকটা টিচারের অত্যন্ত যত্নবান হওয়া দরকার। তাই আমরা যখন ডেমো দিচ্ছি তখনও কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখছি। তাহলে যেটা দেখা গেল এতক্ষণ পর্যন্ত আলোচনায়, ব্ল্যাকবোর্ড হচ্ছে আমাদের খুব আবেগের একটা জিনিস, খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং সহজলভ্য একটা জিনিস, যে কারণে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিচিং এড। এবার আসি, অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে ইন্টারভিউতে যে এই ব্ল্যাকবোর্ডের তো এত ভালো ভালো বিষয় রয়েছে, কোনো ড্রব্যাক আছে কি ব্ল্যাকবোর্ড ইউজের? আমরা কি জানি, প্রত্যেকটা জিনিসেরই ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থেকে থাকে। তো এই ব্ল্যাকবোর্ডের কি কোনো ড্রব্যাক আছে? তো সেক্ষেত্রে হয়তো আপাতভাবে আমাদের ওই ইন্টারভিউ হলে বসে মনে হতেই পারে যে ব্ল্যাকবোর্ডের কি ড্রব্যাক হতে পারে। হ্যাঁ, যদি ড্রব্যাক ব্ল্যাকবোর্ডের বার করতে হয়, একটু জোর করেই বার করতে হয়, কিন্তু তবুও আমরা দুটো পয়েন্ট মাথায় রাখবো। কারণ ওই মুহূর্তে বসে আমাদের কিন্তু ভাবনা চিন্তাটা, যেহেতু আমরা টেনশনের মধ্যে থাকি, তাই কিন্তু সব রকমভাবে ভাবনা চিন্তার প্রসারটা হয় না। তাই আমরা দুটো পয়েন্ট, জাস্ট দুটো পয়েন্ট, হ্যাঁ এটা জোর করেই বার করা হয়েছে ব্ল্যাকবোর্ডের ড্রব্যাক, কিন্তু মনে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে যেহেতু খুব বেশি লেখা যায় না, যেটার বিষয়ে জাস্ট আমি বললাম, খুব অল্প অল্প ক্যাচি পয়েন্ট লিখতে হয়। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে একটু যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কি হয়, অল্প লেখার জন্য তারা কিন্তু সেই অল্প লেখাটাকেই দেখছে, অল্প লেখাটাই খাতায় তুলছে এবং পড়ার সময়তে সেই অল্প লেখাটাই দেখছে, যেটা তাদের কিন্তু গ্রোথের জন্য একটু অসুবিধাজনক। সেই কারণে অ্যাজ এ টিচার আমরা অবশ্যই ব্ল্যাকবোর্ডে যা লিখবো তার সাথে কিন্তু বই পড়ার কথা কিন্তু অনেকবার বলবো, বইতে দাগ দেওয়ার কথা বলবো, বইতে দাগ নিয়ে গিয়ে তুমি এই পয়েন্টটা যখন পড়বে তখন বোর্ডের বইয়ের ওই পোর্শনটা পড়বে, এইভাবে কিন্তু একটা কানেকশন রেডি করার চেষ্টা করব। ঠিক আছে? অল্প লেখার ড্রব্যাক কিছু পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? আর যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময়
বিভিন্ন ছবি আঁকতে হয়। তো সেই ছবির ক্ষেত্রে চার্ট ইউজ করলে বোর্ডে আঁকা তো যায়, যাদের আঁকার হাত ভালো তারা সুন্দরভাবে আঁকবেন। তো অনেক সময় হয় যে ঠিক মতো করে হয়তো ছবি আঁকা সম্ভব হলো না, সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে কিন্তু বোর্ডের থেকে চার্ট ইউজ করাটা অনেক বেশি ভালো, মানে ছবি আঁকা চার্ট। কিন্তু আমাদের ইন্টারভিউয়ের টাইমে তো আর সেটা থাকছে না। অ্যাজ এ টিচার আমরা যখন ক্লাস নিচ্ছি তখন হয়তো সেই পর্বটা থাকবে। তো এই জোর করে বার করা দুটো ড্রব্যাক, সেটা হচ্ছে যে ছবি আঁকার জন্য খুব একটা সুবিধাজনক নয় যদি না সে ছবিটা পারে আঁকতে, আর হচ্ছে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য একটু অসুবিধাজনক। এর বাইরে ব্ল্যাকবোর্ডের কিন্তু ড্রব্যাক কিছু নেই। ঠিক আছে, অন্তত আমাদের মাথায় আসেনি। তো আমি প্রত্যেককেই বলবো যে এই বিষয়টাকে নিয়ে আরো তলিয়ে ভাবনা চিন্তা করতে, হয়তো দেখা যাবে আরো অনেক কিছু পয়েন্ট তোমাদের মাথায় চলে এলো। এবং এই গুরুত্বপূর্ণ টিচিং এড নিয়ে এই ছোট্ট আলোচনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর জানিয়ে রাখি, BSSCI তে কিন্তু ইন্টারভিউয়ের জন্য যে স্পেশাল কোর্স তৈরি হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ব্ল্যাকবোর্ড নয়, এরকম বিভিন্ন আরও খুঁটিনাটি জিনিস নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং ক্লাস শুরু হয়ে গেছে। কেমন? তো সেখানে সাবজেক্টের সাথে সাথে থাকছে আমাদের যে জেনারেল ডিসকাশনের যে পর্ব। যেরকম ব্ল্যাকবোর্ড বললেই আমার তো সাথে সাথে আরও একটা বিষয়ের কথা ভীষণভাবে মনে চলে এলো, সেটা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা যখন বিএড বা ডিএলএড করেছো তখন এটার বিষয়ে পড়েছো। সেই অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কেও কিন্তু তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। এবং এরকমই আরও বিভিন্ন বিষয়, সর্বশিক্ষা অভিযান, এনসিটি, এনসিআরটি ইত্যাদি বিভিন্ন রকম জিনিস থেকেই কিন্তু ইন্টারভিউয়ে প্রশ্ন আসে এবং সেই সংক্রান্ত ক্লাস কিন্তু BSSCI তে শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ।